হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় রাজনৈতিক তত্ত্বের মূল ধারণাসমূহ, এই অধ্যায় থেকে আমি সাম্য সম্পর্কে পড়াচ্ছিলাম, অর্থাৎ ইকুয়ালিটি সম্পর্কে। তাহলে আজকে আলোচনা করব যে সাম্যের বিভিন্ন রূপ, অর্থাৎ ডিফারেন্ট ফর্মস অফ ইকুয়ালিটি। আর আলোচনা করব যে সাম্য ও স্বাধীনতার সম্পর্ক, রিলেশনস বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওর টপিক হচ্ছে দুটি টপিক আজকে আলোচনা করব। একটা তো সাম্যের বিভিন্ন রূপ, আর একটা টপিক হচ্ছে সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক। তাহলে প্রথমে দেখো, সাম্যের বিভিন্ন রূপের মধ্যে এখানে 6টি রূপ নিয়ে আজকে আলোচনা করব। ঠিক আছে, যে সামাজিক সাম্য কাকে বলা হয় এটা আলোচনা করব, রাজনৈতিক সাম্য কাকে বলা হয়, আইনগত সাম্য কাকে বলা হয়, অর্থনৈতিক সাম্য, সাংস্কৃতিক সাম্য আর লিঙ্গ সমতা। এই 6 প্রকার আর কি সাম্যের রূপ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রথমে জানতে হবে সাম্য কি। তোমরা আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সাম্য কি। সাম্য হচ্ছে প্রত্যেক ব্যক্তির সমান সুযোগ সুবিধা, স্বাধীনতা এবং অধিকারকে বোঝায়। ঠিক আছে, তাহলে এই যে সাম্যের এই 6টি রূপ সম্পর্কে আলোচনা করব। আর তোমাদের জানতে হবে এখান থেকে এটা কিভাবে কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, হয় 6 মার্কসের আসবে, বা 4 মার্কসের আসবে, বা 2 মার্কসের আসতে পারে। এই কোশ্চেনটি কিভাবে আসবে? 6 মার্কসের আসতে পারে যে সাম্যের সংজ্ঞা দাও, বা সাম্য কাকে বলে এবং সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো, এইভাবে আসতে পারে। তারপরে আসতে পারে 4 নম্বর দিয়ে আসে যে সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো। ঠিক আছে, এটার জন্য 4 নম্বর আসতে পারে। 6 নম্বরে আসলে তার আগে আর কি এটাও লেখা থাকতে পারে কোশ্চেনে যে সাম্য কাকে বলা হয় বা সাম্যের সংজ্ঞা দাও। আর যদি 2 মার্কসের আসে তাহলে কিভাবে আসবে? এই প্রত্যেকটি তুলে দিবে আর তাদের সংজ্ঞা লিখতে বলবে, যে সামাজিক সাম্য কাকে বলা হয়, রাজনৈতিক সাম্য কাকে বলা হয়, আইনগত সাম্য কাকে বলা হয়, অর্থনৈতিক, সাংস্কৃতিক, লিঙ্গ সমতা কাকে বলা হয়। এইভাবে 2 মার্কসের আসতে পারে। তাহলে প্রথমে আমরা এই 4টি পয়েন্ট, এই 4টির সংজ্ঞা দেখে নেব। ঠিক আছে, তোমরা বোর্ডে দেখো যে সামাজিক সাম্য কাকে বলা হয়। যে সামাজিক সাম্য বলতে সমাজের সব সদস্যের জন্য অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রে সমান অধিকার, সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করার ধারণাকে বোঝায়। তাহলে একটা সমাজ ব্যবস্থা, যে সমাজের মধ্যে কি কি ক্ষেত্রে? 1 নম্বর তো অর্থনৈতিক ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে সামাজিক ক্ষেত্রে, 3 নম্বর সাংস্কৃতিক ক্ষেত্রে, 4 নম্বর রাজনৈতিক ক্ষেত্রে এবং সুযোগ এবং মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে। ঠিক আছে, যাতে সমান সুযোগ সুবিধা দান করা হয় সকল মানুষকে, তাকেই বোঝায় হচ্ছে সামাজিক সাম্য। তারপরে দ্বিতীয় হচ্ছে দেখো যে রাজনৈতিক সাম্য কাকে বলা হয়। রাজনৈতিক সাম্য বলতে দেশের রাজনৈতিক কার্যাবলীতে, অর্থাৎ সরকার গঠন ও পরিচালনা, নির্বাচনে অংশগ্রহণ, সরকারি কাজকর্মের সমালোচনার ক্ষেত্রে সকলের সমান অধিকারকে বোঝায়। তাহলে এখানে বলা হচ্ছে রাজনৈতিক সাম্য বলতে বোঝায় হচ্ছে দেশের রাজনৈতিক কার্যাবলী। এখন দেশের রাজনৈতিক কার্যাবলী কোনটা? দেশের রাজনৈতিক কার্যাবলী হচ্ছে সরকার গঠন ও পরিচালনা। তাহলে এখানে সরকার গঠনে, সরকার যে গঠিত হয় কিভাবে গঠিত হয়? যে 5 বছর অন্তর অন্তর লোকসভা নির্বাচন হয়, তারপরে সেই লোকসভা নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসেন, তারপরে প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের মধ্যে যেই সব সদস্য থাকে তারা মিলে আর কি সরকার গঠন করে, তারাই আমাদের দেশকে চালায়। তাহলে এই যে সরকার গঠন ও পরিচালনা, নির্বাচনে অংশগ্রহণ, এখন নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন হয়, সেই লোকসভা নির্বাচনে প্রার্থীরা নির্বাচিত হয়, অর্থাৎ মন্ত্রীরা। তাহলে সেই যে মন্ত্রীরা নির্বাচিত হয় সেখানে আমরাও কিন্তু দাঁড়াতে পারি প্রতিনিধি হিসাবে। ঠিক আছে, বা আমরা ভোটও দিতে পারি। তাহলে এই সব যে আমাদের অধিকার আছে, ঠিক আছে, নির্বাচনে অংশগ্রহণ, সরকারি কাজকর্মের সমালোচনার ক্ষেত্রে, সরকারি কাজকর্ম, সরকার হচ্ছে মন্ত্রীরা, তাই তো, মন্ত্রীদেরকে নিয়ে আমাদের ভারতের মধ্যে যারা এমপি থাকে, অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের যে কেন্দ্রীয় আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট। ঠিক আছে, আর পার্লামেন্টের 2টি কক্ষ, একটা লোকসভা একটা রাজ্যসভা। লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হয় প্রধানমন্ত্রী, আর প্রধানমন্ত্রীর আন্ডারে একটা মন্ত্রী পরিষদ থাকে। ঠিক আছে, তারপরে এই সরকারই আমাদের দেশকে পরিচালনা করে। এই দেশকে পরিচালনা করার সময় অনেক নীতি নির্ধারণ করে এই সরকার। তাহলে সেই নীতি নির্ধারণের ক্ষেত্রে বা সরকারের কোনো কার্যাবলীতে যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সাধারণ মানুষ, দেশের সাধারণ মানুষ কি করতে পারে? যে সমালোচনা করতে পারে। এমন না যে সরকার যা খুশি তাই করবে, আমাদের মুখ বন্ধ করে থাকতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের রাজনৈতিক ক্ষেত্রে কোনো সাম্যই থাকলো না, তাই তো। রাজনৈতিক ক্ষেত্রে সাম্য বলতে এটাকেই বোঝায় যে সরকার গঠন, পরিচালনা, নির্বাচনে অংশগ্রহণ, সরকারি কাজকর্মের সমালোচনার ক্ষেত্রে সকলের সমান অধিকার, সকলের সমান অধিকার। এমন না যে কিছু লোক বলতে পারবে আর কিছু লোক বলতে পারবে না, সকল দেশের সকল মানুষের কিন্তু সমান অধিকার এই সরকার গঠন, সরকার পরিচালনা, নির্বাচনে অংশগ্রহণ, সরকারি কাজকর্মের সমালোচনার ক্ষেত্রে। তাহলে এটাই হচ্ছে রাজনৈতিক অর্থাৎ পলিটিক্যাল ইকুয়ালিটি। এখন দেখবো যে আইনগত সাম্য। যে আইনগত সাম্য কাকে বলা হয়? যে আইনগত সাম্য বলতে আইনের দৃষ্টিতে সাম্য। আইনের দৃষ্টিতে সাম্য এই কথার মানে হচ্ছে যে আইনের চোখে সবাই সমান।
জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেক মানুষ, ঠিক আছে, একই আইনের আয়তায় পড়বে। তাহলে আইনের ক্ষেত্রে সবাই সমান, ভারতের প্রত্যেক নাগরিক। তাহলে আইনের দৃষ্টিতে সবাই সমান, ধনী দরিদ্র কোনো ভেদাভেদ করা যাবে না। তারপরে আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকারকে বোঝায়। তাহলে এর আইনগত সাম্য বলতে কি বোঝায়? যে আইনগত সাম্য বলতে আইনের দৃষ্টিতে সাম্য, অর্থাৎ আইনের চোখে সবাই সমান, ভেদাভেদ করা যাবে না, এবং আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকারকে বোঝায়। তাহলে আইন দ্বারা রক্ষিত হবে সকল নাগরিক ভারতের, কোন দেশের, ঠিক আছে, কোন দেশের সকল নাগরিক একই আইনের দ্বারা কিন্তু সংরক্ষিত হবে, অর্থাৎ সুরক্ষিত হবে, ঠিক আছে। তাহলে আইন কর্তৃক সমভাবে সুরক্ষিত হওয়ার অধিকারকে বোঝায়। তারপরে হচ্ছে এবার যে অর্থনৈতিক সাম্য কাকে বলা হয়? যে অর্থনৈতিক সাম্য বলতে আয় ও সম্পত্তি অর্জনের ক্ষেত্রে সমানাধিকারকে বোঝায়। তাহলে অর্থনৈতিক সাম্য বলতে এটাকেই বোঝায় যে আমাদের দেশে বা একটা দেশের মধ্যে প্রত্যেক ব্যক্তি আয় করতে পারবে, তার নিজের ইচ্ছা মতো যত খুশি আয় করতে পারবে এবং সম্পত্তি অর্জন করতে পারবে। এমন না যে কিছু মানুষ সম্পত্তি অর্জন করার অধিকার পাবে আর কিছু মানুষ সম্পত্তি অর্জন করার, আয় করার অধিকার পাবে না, এমন কিন্তু নয়, ঠিক আছে। সবার আয় করার, সম্পত্তি অর্জনের সমান অধিকার থাকবে, যে কোনো কাজ করতে পারবে সেই ব্যক্তি, ঠিক আছে, যে কোনো পেশা অবলম্বন করে আর কি রোজগার করতে পারবে, আয় করতে পারবে। তাহলে এই হয়ে গেল সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, আইনগত সাম্য এবং অর্থনৈতিক সাম্য, ঠিক আছে। তোমরা এগুলি নোট করে রাখো বা এখন একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তারপরে তোমরা ক্লাসটি শেষ হলে তোমরা নোট করে রাখতে পারো, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই চারটির সংজ্ঞা। এবার দেখবো এই সাংস্কৃতিক সাম্য আর লিঙ্গ সমতা। এখন দেখো যে সাংস্কৃতিক সাম্য বলতে কি বোঝায়। যে সাংস্কৃতিক সাম্য বলতে সমাজের সমস্ত সংস্কৃতির প্রতি সমান সম্মান এবং স্বীকৃতির ওপর গুরুত্ব আরোপ করাকে বোঝায়। তাহলে দেখো এখানে সংস্কৃতি কাকে বলে আগে জানা উচিত তোমাদের। যে সংস্কৃতি বলতে বোঝায় যে নৃত্য, পোশাক, সাহিত্য, ঠিক আছে, খাদ্যাভ্যাস, এই সমস্ত বিষয় হচ্ছে এগুলিকে বলা হয় সংস্কৃতি। আমাদের ভারতবর্ষে কিন্তু অনেক সংস্কৃতির মানুষ দেখা যায়। যেমন আমাদের অনেক ট্রাইবেল এলাকা আছে, ট্রাইবেল অর্থাৎ আদিবাসী গোষ্ঠী, তাদের সংস্কৃতি আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা। এমন ভারতে এক এক ভাষার মানুষের আলাদা আলাদা সংস্কৃতি থাকে। তাহলে এই যে আমাদের বহু সংস্কৃতির একটা দেশ আমাদের, ঠিক আছে, এত ডাইভার্সিটি একটা কান্ট্রি আমাদের, তাহলে এই দেশের মধ্যে অনেক সংস্কৃতি থাকে। তাহলে সেই সংস্কৃতিকে যাতে আমরা সম্মান করি, এমন না যে আমাদের সংস্কৃতি শুধু ভালো আর অন্যের সংস্কৃতি কিচ্ছু না, এমন কিন্তু না। সকলের সংস্কৃতিকে কিন্তু আমাদের সমান সম্মান করা উচিত, ঠিক আছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে একটা ট্রাইব থাকে, তোমরা জানো সাঁওতাল। সাঁওতালদের কিন্তু সংস্কৃতি আলাদা, ওদের খাদ্যাভ্যাস তুলনামূলকভাবে আমাদের থেকে আলাদা। তাদের সংস্কৃতি আলাদা বলে তাদের খাদ্যাভ্যাস, তারা যে নাচ গান করে একটু আলাদা কিন্তু। তাহলে এগুলোই হচ্ছে ওদের আলাদা একটু সংস্কৃতি। তাহলে সেই সংস্কৃতিকে কিন্তু আমরা কোনোভাবেই অসম্মান করব না। তাদের নৃত্য, তাদের গান, তাদেরকেও আমরা সমান শ্রদ্ধা করব যতটা আমাদের সংস্কৃতিকে আমরা শ্রদ্ধা করি বা সম্মান করি, ঠিক আছে। তাহলে এটাই বলছে যে সাংস্কৃতিক সাম্য বলতে সমাজের সমস্ত সংস্কৃতির প্রতি সমান সম্মান এবং স্বীকৃতির ওপর গুরুত্ব আরোপ করাকে বোঝায়। দেখবে আমাদের পশ্চিমবঙ্গে যখন দুর্গাপুজো হয়, আমাদের এদিকটায় দেখা যায়, তোমাদের এদিকটায় জানি না কেমন দেখা যায়, যে নবমী দশমীর দিনে সাঁওতালরা এসে তাদের একটা নৃত্য পরিবেশন করে, ঠিক আছে। তাহলে তাদের আলাদা ধরনের একটা নৃত্য থাকে, তাদের আলাদা ধরনের একটা গান থাকে, ঠিক আছে। যখন তারা আমাদের মণ্ডপে এসে তাদের নৃত্য, তাদের গান পরিবেশন করে, তখন কিন্তু আমরাও তাদের সঙ্গে আমরাও যুক্ত হই সেই গানে, নাচে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সম্মান জানানো, তাদের যে সংস্কৃতি এটাকে আমরাও কি করি, যে আমরা সমান সম্মান জানাই। তাহলে এটাই হচ্ছে সাংস্কৃতিক সাম্য। এমন না যে ভেদাভেদ করি, তাদের সংস্কৃতিকে আমরা অসম্মান করি, সেটা কিন্তু না। তারপর হচ্ছে লিঙ্গ সমতা। এই লিঙ্গ সমতা বলতে কি বোঝায়? যে লিঙ্গ সমতা বলতে নারী পুরুষ নির্বিশেষে, এখানে লিঙ্গ বলতেই বোঝাচ্ছে যে স্ত্রী পুরুষ তাদের মধ্যে যে সমতা, অর্থাৎ ভেদাভেদ করা যাবে না স্ত্রী পুরুষের মধ্যে, এটাই বলছে। যে লিঙ্গ সমতা বলতে নারী পুরুষ নির্বিশেষে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুযোগ ও সুরক্ষা লাভ, অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে সমান অধিকারকে বোঝায়। তাহলে নারীরাও কিন্তু পুরুষের তুলনায় কম নয়। নারী এবং পুরুষেরা যাতে তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা লাভ করতে পারে এবং সুরক্ষা লাভ করতে পারে, এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে শুধুমাত্র পুরুষেরাই যে অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করবে, নারীরা করতে পারবে না এমন কিন্তু না। সকলের সমান সুযোগ সুবিধা এবং সবাই অংশগ্রহণ করতে পারে, নারী পুরুষ নির্বিশেষে। ও সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে, এখন একটা কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে পুরুষরাই সবসময় সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু না, নারীরাও সিদ্ধান্ত নেবে, ঠিক আছে।
তাহলে এটাই হচ্ছে লিঙ্গ সমতা, অর্থাৎ লিঙ্গ এখানে নারী পুরুষ নির্বিশেষে সকলকে সমান সুযোগ সুবিধা প্রদান। তাহলে এটা হয়ে গেল যে এখানে 6টি সংজ্ঞা আমি লিখে দিলাম: সামাজিক সাম্য, রাজনৈতিক সাম্য, অর্থনৈতিক সাম্য, আইনগত সাম্য, এখানে সাংস্কৃতিক সাম্য আর লিঙ্গ সমতা। ঠিক আছে, এগুলি তোমরা নোট করে রাখো। তাহলে আশা করি তোমরা এই সাম্যের 6 প্রকার রূপ সম্পর্কে জেনে গেছো এবং এটা তোমরা নোট করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এবার আলোচনা করব যে সাম্য এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড লিবার্টি। ঠিক আছে, এখন দেখো যে এই স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক, এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে 6 বা 4 মার্কসের। ঠিক আছে, 6 বা 4 মার্কসের এই কোশ্চেনটা তোমাদের আসতে পারে। তাহলে দেখো এখানের মধ্যে প্রথম পয়েন্ট হচ্ছে যে সাম্য ও স্বাধীনতা পরস্পর বিরোধী। দেখো সাম্য আর স্বাধীনতা কি পরস্পর বিরোধী। কয়েকজন রাষ্ট্রবিজ্ঞানী, ঠিক আছে, কিছু রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে সাম্য ও স্বাধীনতা পরস্পরের বিরোধী। যদি সাম্য থাকে সমাজের মধ্যে তাহলে কিন্তু স্বাধীনতা আর কি প্রতিষ্ঠিত হতে পারে না। এমন কিছু রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে সমাজের মধ্যে যারা পরিশ্রমী, ঠিক আছে, যারা যোগ্য, তাদের স্বাধীনতাকেও খর্ব করে এই সাম্য। এর জন্য সাম্য ও স্বাধীনতা পরস্পরের বিরোধী একটা ধারণা। তারপরে বলছে যে 2 নম্বর, সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক। এমন কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছে যারা মনে করেন যে সাম্য এবং স্বাধীনতা পরস্পরের বিরোধী নয়, তারা পরস্পরের পরিপূরক। এখানে পরিপূরক অর্থাৎ সাম্য ছাড়া স্বাধীনতা এবং স্বাধীনতা ছাড়া সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়, এটা বলেছেন কিছু রাষ্ট্রবিজ্ঞানী। যে সমাজের মধ্যে স্বাধীনতা প্রতিষ্ঠা করতে গেলে, ঠিক আছে, সাম্য কিন্তু প্রয়োজন। ঠিক আছে, এমন একটা পরিবেশ সৃষ্টি করবে যে পরিবেশের মধ্যে ব্যক্তি তার আত্মবিকাশ করতে পারবে সম্পূর্ণ। সেটাই কি? সেটাই হচ্ছে স্বাধীনতা। আর সেই স্বাধীনতার জন্য কিন্তু সমাজের মধ্যে সাম্য থাকা প্রয়োজন। যদি সমতা না থাকে, সাম্য না থাকে, তাহলে কিন্তু স্বাধীনতা প্রতিষ্ঠা করা যাবে না। এটা এমন কিছু রাষ্ট্রবিজ্ঞানী আছেন যারা মনে করেন। 3 নম্বর হচ্ছে সাম্য স্বাধীনতার সহায়ক। তাহলে কিছু রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন যে সাম্য কি? সাম্য হলো স্বাধীনতার সহায়ক, অর্থাৎ স্বাধীনতা প্রতিষ্ঠা করতে গেলে সাম্যের দরকার হয়। সাম্য সাহায্য করে স্বাধীনতাকে প্রতিষ্ঠা করার জন্য। রাষ্ট্র কি করে? যে রাষ্ট্র আইনের মাধ্যমে এমন একটা পরিবেশ সৃষ্টি করে যে পরিবেশের মধ্যে সকল ব্যক্তি তার আত্মবিকাশ করতে পারবে পূর্ণভাবে। আর এই পূর্ণ আত্মবিকাশ হওয়ার জন্য, অর্থাৎ স্বাধীনতা একজন ব্যক্তি যাতে পায়, তার জন্য কিন্তু সাম্য থাকা প্রয়োজন। তারপর এখানে 4 নম্বর বলছে সাম্য স্বাধীনতা উভয়ই আইনগত ধারণা। তাহলে এখানে দুটোই কিন্তু আইনগত ধারণা। যে স্বাধীনতাকেও রাষ্ট্র কি করে? রাষ্ট্র আইন প্রণয়নের মাধ্যমে এমন একটা সমাজ সৃষ্টি করে। আমি যখন স্বাধীনতা বলতে কি বোঝায় সেখানে পড়েছিলাম যে স্বাধীনতাটা কি? স্বাধীনতা হচ্ছে রাষ্ট্র কর্তৃক সৃষ্ট এমন একটা পরিবেশ, যেই পরিবেশের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার আত্মবিকাশ ঘটাতে পারবে। তাহলে সেই যে আত্মবিকাশ ঘটাতে পারবে সেটা কিসের মাধ্যমে ঘটাবে? রাষ্ট্র সেটা আইন সৃষ্টির মাধ্যমে করবে। এর জন্য এটা হচ্ছে আইনগত ধারণা। সাম্য কিন্তু কি করবে? যে সাম্য রাষ্ট্র আইনের মাধ্যমে সৃষ্টি করবে। কিভাবে? যে সমাজের মধ্যে যে বিশেষ বিশেষ সুযোগ সুবিধা সেটা কিন্তু আর রাষ্ট্র দেবে না। ঠিক আছে, তাহলে বিশেষ সুযোগ সুবিধা না দেওয়াকেই বলা হয় সাম্য, অর্থাৎ সকলের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে। এমন না যে রাষ্ট্র কিছু মানুষের জন্য বিশেষ সুযোগ সুবিধা করে দেবে এবং কিছু মানুষের জন্য কোনো সুযোগ সুবিধা দেবে না। তাহলে এটা অসাম্য হলো, তাই না? তাহলে রাষ্ট্র সবার জন্য কোনো আর কি কোনো মানুষের জন্য, কিছু মানুষের জন্য যাতে বিশেষ সুযোগ সুবিধা প্রদান করবে না, এটাই হচ্ছে আইনের মাধ্যমে, এটাই হচ্ছে সাম্য ও স্বাধীনতা। তাহলে একটা আইনগত ধারণা। তারপরের পয়েন্ট হচ্ছে যে মার্ক্সবাদীদের মতামত। মার্ক্সবাদীরা কি মনে করেছেন যে স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক সম্পর্কে? যে মার্ক্সবাদীদের মতে এমন একটা সমাজ ব্যবস্থা, আমি বলেছিলাম যখনই মার্ক্সবাদ আসবে তখন তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা উৎপাদন ব্যবস্থা। একটা সমাজের মধ্যে উৎপাদন ব্যবস্থার মধ্যে শ্রেণীর অবস্থান থাকে। তাহলে এক শ্রেণী কি করবে? যে অন্য শ্রেণীকে শোষণ করবে। যেমন একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মধ্যে যে পুঁজিপতি আছে, অর্থাৎ মালিক শ্রেণী আছে, সেই মালিক শ্রেণী কি করে? যে শ্রমিক শ্রেণীকে শোষণ করে থাকে। ধরো একটা কারখানা, ঠিক আছে, এই কারখানাতে, এটা একটা কারখানা, এই কারখানাতে অনেক শ্রমিক কাজ করে, আর এই কারখানার মালিক হচ্ছেন কয়েকজন পুঁজিপতি, ঠিক আছে, বা একজন পুঁজিপতি। তাহলে এখানের মধ্যে যে উৎপাদিত দ্রব্যাদি হবে, ঠিক আছে, সেখানে পরিশ্রম কাদের শ্রম যাচ্ছে? শ্রমিক শ্রেণীদের, কিন্তু বেশিরভাগটাই মুনাফা কে অর্জন করছে? মালিক শ্রেণী। তাহলে এইটা মার্ক্সবাদের একটা তত্ত্ব আছে যে উদ্বৃত্তের মূল্য তত্ত্ব, সেখানে তোমরা এটা পড়বে যে মার্ক্সবাদ যখন পড়বে যে এখানের মধ্যে অধিক মুনাফাটা মালিক শ্রেণীরা নিয়ে নেয়, আর কিছু নামমাত্র কিছু মজুরি পায় হচ্ছে শ্রমিক শ্রেণী। এটা হচ্ছে উদ্বৃত্তের মূল্য তত্ত্ব এই শ্রেণী আর কি শ্রেণীযুক্ত সমাজের মধ্যে। তাহলে এটাই বলেছে যে যেই সমাজের মধ্যে, মার্ক্সবাদীরা মনে করেন যে যেই সমাজের মধ্যে যতদিন পর্যন্ত সমাজের মধ্যে শ্রেণীর অবস্থান থাকবে ততদিন পর্যন্ত সেই সমাজের মধ্যে স্বাধীনতা এবং সাম্যের যে স্বাদ সেটা কিন্তু কেউই আর কি নিতে পারবে না। যেদিন সমাজ থেকে আর কি শ্রেণীর বিলুপ্তি ঘটবে, সমাজের মধ্যে কোনো শ্রেণী থাকবে না, ঠিক আছে, সেদিন সমাজে
এই সাম্য এবং স্বাধীনতা কিন্তু কি করতে পারবে, যে সাম্য এবং স্বাধীনতা পরিপূরক ভাবে অবস্থান করতে পারবে, এটা মার্ক্সবাদীরা মনে করেন। তাহলে বোঝা গেল সাম্য স্বাধীনতার পরস্পর বিরোধী। কিছু রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে সাম্য কি করে, যে স্বাধীনতাকে খর্ব করে। আর কিছু রাষ্ট্রবিজ্ঞানী মনে করেন যে সাম্য ও স্বাধীনতা পরস্পরের পরিপূরক, অর্থাৎ সাম্য এবং স্বাধীনতা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। তারপর হচ্ছে সাম্য স্বাধীনতার সহায়ক, অর্থাৎ সাম্য কি করে, যে স্বাধীনতা অর্জনের সহায়তা করে। আর সাম্য ও স্বাধীনতা উভয়ই আইনগত ধারণা, অর্থাৎ দুটাই তো আইনগত ধারণা, অর্থাৎ রাষ্ট্র আইনের মাধ্যমেই তো স্বাধীনতা এবং সাম্য সৃষ্টি করে, তার জন্য এটা একটা আইনগত ধারণা। আর মার্ক্সবাদীদের মতামত কি, যে মার্ক্সবাদীদের মতামত হচ্ছে একটা শ্রেণীযুক্ত সমাজে যদি সমাজের মধ্যে শ্রেণী থাকে তাহলে কোনো ব্যক্তি সাম্য এবং স্বাধীনতা উপভোগ করতে পারবে না। আর যেদিন সমাজ থেকে আর কি শ্রেণীর বিলুপ্তি ঘটবে সেদিনই কি করবে, যে মানুষরা সেই সমাজের স্বাধীনতা এবং সাম্য ভোগ করতে পারবে। তাহলে আজকে সাম্য শেষ হয়ে গেল এবং সাম্য এবং স্বাধীনতার সম্পর্ক শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ন্যায় সম্পর্কে। ঠিক আছে, ন্যায় অর্থাৎ জাস্টিস, এই ন্যায় সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরে একটি নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য